গরম পড়তে না পড়তেই সারা দেশে তাপপ্রবাহের ছবিটা ভয়াবহ হয়ে পড়েছে। একদিকে যেমন উত্তর পূর্ব ভারতে চলছে বন্যা পরিস্থিতি, অন্যদিকে দেশের প্রায় অধিকাংশ বড় শহরগুলি প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, দিল্লি, রাজস্থানে প্রবল তাপপ্রবাহের ফলে পরিস্থিতি সংকটজনক হয়ে পড়েছে। গরমের কারণে মৃত্যু হয়েছে বহু মানুষের। শুধু তাই নয়, গরমের দোসর হয়ে দেখা দিয়েছে তীব্র জলসংকটও। বিশেষত দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরুতে জলসংকট শঙ্কিত করেছে দেশের ভূ বিশেষজ্ঞদের। পিছিয়ে নেই আমাদের রাজ্য। ইতিমধ্যে শিলিগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় জলসংকট তীব্র আকার ধারণ করেছে। তথ্য বলছে, ভারতের জলসংকট এমন একটা জায়গায় পৌঁছাতে পারে যার জেরে বিপদে পড়তে হতে পারে আগামী প্রজন্মকে। আসুন ছবিটা একবার দেখে নেওয়া যাক। নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দীর্ঘদিন ধরেই সারা পৃথিবীর পাশাপাশি ভারতেও তীব্র জলসংকট সমস্যা দেখা দিয়েছে। এর কারণ জলস্তর কমে যাওয়া। তথ্য অনুযায়ী 1947 সাল থেকে দেশে মাথাপিছু একজন মানুষের যতটা পরিমাণ জল লাগার কথা, বর্তমানে তার পরিমাণ প্রায় 75% কমে গিয়েছে। যার সহজ অর্থ, মানুষের ব্যবহার্য জলের পরিমাণ ক্রমশ কমছে। এ কথা আপনাদের সকলেরই জানা যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু যেটা অনেকেই জানেন না, পৃথিবীর মোট জলের 97% নোনা জল এবং পান করার অনুপযুক্ত। শুধু তাই নয়, 2 ভাগ জল জমাট বাঁধা বরফ অবস্থায় রয়েছে। অর্থাৎ পৃথিবীর মাত্র 1% জলই পানের উপযুক্ত। অর্থাৎ যে কোনো সময় শেষ হতে পারে পৃথিবীতে পানযোগ্য জলের পরিমাণ। খুব দ্রুতই ঘনিয়ে আসতে চলেছে সেই ভয়াবহ দিন। বিষয়টি আরও একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের একটি রিপোর্ট অনুযায়ী 1986 সালে কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় 232টি গভীর নলকূপ ছিল। অন্যদিকে হাত পাম্পযুক্ত অগভীর নলকূপের সংখ্যা ছিল 5000টি। তৎকালীন সময় এই দুই ধরনের নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে তোলা জলের পরিমাণ ছিল দৈনিক 121.5 মিলিয়ন লিটার। 2006 সালে সেই সংখ্যাটা অনেকটাই কমে গেলেও শহর কলকাতা থেকে এখনও এই দুই ধরনের নলকূপ একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। এর আগে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের তরফে প্রকাশিত স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট 2019-এর রিপোর্টে কলকাতা সহ এই রাজ্যে জলের অভাবের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল। ওই রিপোর্টে 2018 সালে প্রকাশিত ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের একটি রিপোর্টের কথাও বলা হয়, যা রীতিমতো চিন্তার বিষয়। ওই রিপোর্ট অনুযায়ী দেশের যে কটি শহরে জল নিয়ে ভবিষ্যতে সমস্যা হতে পারে তার মধ্যে অন্যতম হলো কলকাতা। ছবিটা আরেকটু পরিষ্কারভাবে বোঝা যাক। 2019 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী কলকাতার পুরসভা এলাকায় দৈনিক 446 মিলিয়ন গ্যালন অর্থাৎ 202 কোটি লিটার পরিশ্রুত পানীয় জল উৎপাদিত হয়। যদি উৎপাদিত জলের পরিমাণ ধরা হয় তাহলে কলকাতার প্রত্যেক বাসিন্দার দৈনিক 450 লিটার জল পাওয়ার কথা। কিন্তু অপচয়ের কারণে কলকাতা পুরসভার পুরো এলাকায় ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ মিলিয়ে দৈনিক 50 কোটি লিটার জল নষ্ট হয়, যা শতাংশের বিচারে দৈনিক উৎপাদিত জলের 28 থেকে 30 ভাগ। টাকার হিসেব করলে যদি 1000 লিটার পরিশ্রুত পানীয় জল উৎপাদন করতে খরচ হয় 4 টাকা, তাহলে অপচয় হওয়া 50 কোটি লিটার জল তৈরি করতে 2019 সালে খরচা হতো প্রায় 20 লক্ষ টাকা। তার অর্থ 2019 সালের হিসেব অনুযায়ী প্রতিদিন 20 লক্ষ টাকার জল নষ্ট হয়েছে কলকাতা শহরে। ভূ বিশেষজ্ঞদের মতে, দ্রুত যদি জলের অপচয় বন্ধ না করা যায় তাহলে আগামী দিনে জল সংকটের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রতি বছর 22শে মার্চ জল অপচয় রোধে পালিত হয় বিশ্ব জল দিবস। মানুষকে জলের অপচয় রোধ এবং তার গুরুত্ব বোঝাতেই এই দিনটি পালিত হয়। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, শুধু সচেতন করলেই হবে না, দরকার বাস্তবায়নও। ভারত একটি নদীমাতৃক দেশ। দেশের বেশিরভাগ নদ নদী মিষ্টি জলের। তাহলে কেন দেশের জলস্তর এতটা কমে যাচ্ছে? কেনই বা দেশের প্রধান বড় শহরগুলিতে
এত তীব্র জলকষ্ট, তাহলে কি দেশের নদী নালা এবং হ্রদগুলির অবস্থা ঠিক নয়? দেখে নেওয়া যাক দেশের নদী এবং হ্রদগুলির কি অবস্থা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেশের নদী নালা এবং হ্রদগুলির অবস্থা খুবই সংকটজনক। তথ্য অনুযায়ী দেশের ভূগর্ভস্থ মোট জলের পরিমাণের 87% সেচের কাজে ব্যবহৃত হয়। ফলে এত বেশি পরিমাণ জল মাটির তলা থেকে তুলে ফেলা জলস্তর হ্রাসের অন্যতম কারণ হতে পারে। চাষ এবং অন্যান্য কাজে প্রচুর পরিমাণ ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে যে হারে সঞ্চিত জলের পরিমাণ কমছে, সেই পরিমাণ জল পূরণ হচ্ছে না মাটির তলায়, যার অন্যতম কারণ মাটির উপরের জলের নানাভাবে অপচয়। যেসব জলাশয়, হ্রদ বা ঝর্ণা ভূগর্ভস্থ জলে ফুলে ফেপে ওঠে, সেগুলি ক্রমশ শুকিয়ে যাচ্ছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সিপিসিবির 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশের 311টি নদীর মধ্যে 279টি নদী দূষিত। এর মধ্যে মহারাষ্ট্রের 55টি নদী, মধ্যপ্রদেশের 19টি নদী, বিহারের 18টি, কেরালার 18টি, কর্ণাটকের 17টি, উত্তরপ্রদেশের 17টি, রাজস্থানের 14টি, গুজরাটের 13টি, মণিপুরের 13টি এবং পশ্চিমবঙ্গে 13টি নদী রয়েছে। দেশে সাধারণত 62% ভূগর্ভস্থ জল সেচের কাজে প্রয়োজন হয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি অর্থাৎ 87% জল উত্তোলন করা হচ্ছে এই কাজে। স্বভাবতই প্রচুর পরিমাণ জলের অপচয় হচ্ছে। অন্যদিকে গ্রামীণ এলাকায় সরবরাহ করা জলের পরিমাণ 85% এবং শহর এলাকায় এই পরিমাণ 50%। অর্থাৎ মাটির তলায় জলের ভাণ্ডারের কথা চিন্তা না করেই সেই ভাণ্ডার থেকে লাগামহীন জল খরচ করা হচ্ছে। ফলে এর প্রভাব যে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। সেদিন আসতে বাকি নেই যখন ফুরিয়ে যেতে পারে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার। অনেক ধরনের কৃষিজাত ফসল রয়েছে যেখানে বেশি জলের প্রয়োজন নেই, যেমন আখ বা কলা চাষে জলের প্রয়োজন খুবই কম। এইসব চাষের জন্য জল ব্যবহারের নিয়ন্ত্রণ আনার প্রয়োজন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে বৃষ্টির ধরন বদলে যাওয়ার ফলে এমনিতেই টান পড়েছে ভূগর্ভস্থ জলে। এমতাবস্থায় জলের অপচয় ভবিষ্যতে জলসংকট ডেকে আনতে পারে, আর তার মাসুল দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। सर, हम लोग तो श्री अयोध्या जी से आए हैं। प्रयागराज में दर्शन करने आए थे, फिर हम लोग आए संगम में स्नान करने। यहाँ पे आए तो देखे गर्मी काफी ज्यादा थी, लगभग 47-48 डिग्री टेम्परेचर था। फिर पानी कम है, इसकी वजह से हम लोग लोटे से नहा रहे थे, काफी एंजॉय भी किए। अच्छा, क्यों पानी ये कम है, क्या वजह है पानी की? गर्मी की वजह से पानी कम हुआ है यहाँ पे। और यहाँ नहीं, मुझे लगता है विश्व में भी देखा जाए तो गर्मी का बहुत ज्यादा, भारत में कुछ ज्यादा ही इसका गर्मी का वो चल रहा है इस समय। संगम नहाने सर, देखिए यहाँ पे गर्मी का टेम्परेचर तो लगभग 45 सेल्सियस करीब है आज का जी। और मतलब दिनंतर बढ़ रहा है और गर्मी से सभी लोग बेहाल हैं। और यहाँ पे पानी भी कम हो गया है। अच्छा, क्यों ये पानी कम हुआ है, कैसे आप लोग यहाँ नहा रहे हैं? से हम लोग बस गर्मी हो रही थी, रूम पे लाइट उट नहीं थी, तो यहाँ पे चले आए, थोड़ा किसी नहा वहा लेंगे यहीं पे। और गर्मी इतनी कम थी कि लोटे से नहा रहे थे हम लोग। गर्मी से क्या फर्क पड़ा है यहाँ पानी पे? नहीं, फर्क पड़ा है गर्मी से। यहाँ पे पानी इतना कम हो गया, पहले यहाँ ऊपर तक पानी था और पानी गर्मी की वजह से घट गया है यहाँ पे। জলসংকটের আরও একটি কারণ হলো জলের দূষণ। যেখানে সারা দেশের মানুষ এই ভূগর্ভস্থ জলের ওপর নির্ভর করে, সেখানে জলকে দূষণের হাত থেকে রক্ষা করা উচিত। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী যদি সরকারের জল জীবন মিশনের অন্তর্গত 2024 সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে জলের কল স্থাপন করা সম্ভব হয়, তাহলেই একমাত্র ভূগর্ভস্থ জলের দূষণ কম করা সম্ভব। কিন্তু এই মিশনের সফলতার পেছনে একমাত্র বাধা হতে পারে ভূগর্ভস্থ জলের দূষণ। তাই সরকারের উচিত বিষয়টি সম্পর্কে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা। তীব্র তাপপ্রবাহের পাশাপাশি জলসংকটের সমস্যা বাড়ছে দেশের রাজধানী দিল্লিতেও। রাজধানীতে প্রতি বছর বাড়ছে জনসংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জলসংকটের সমস্যাও। এই সংকট আরও বেড়ে যায় গ্রীষ্মকালে। দিল্লি মূলত যমুনা নদীর ওপর নির্ভরশীল, কিন্তু এই নদীর অবস্থাও ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। যা নিয়ে দিল্লি জল বোর্ডের দাবি, দেশের রাজধানীর মোট জলের চাহিদার 90%-এরও বেশি জলের জন্য দিল্লিকে নির্ভরশীল থাকতে হয় প্রতিবেশী রাজ্যগুলির উপরে। রাজধানীতে ভূগর্ভস্থ জল ছাড়াও জল আসে গঙ্গা, যমুনা এবং সিন্ধু অববাহিকা থেকে। এই মুহূর্তে পাইপলাইনের মাধ্যমে রাজধানীর 93% বাড়িতে জল সরবরাহ হয়। বিশেষজ্ঞদের দাবি, দিল্লিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ আসার ফলে এখানে দ্রুত জলের চাহিদা বাড়ছে।
हम दिल्ली जल बोर्ड की 200 इन्फोर्समेंट टीम्स बना रहे हैं जो वाटर वेस्टेज को चेक करेंगी। इन इन्फोर्समेंट टीम्स को भी हेड करने के लिए एक सीनियर आईएएस अफसर को लगाया जा रहा है जो पूरी दिल्ली में इन 200 इन्फोर्समेंट टीम्स इनके द्वारा काटे जा रहे चालान एटसेट्रा को वो करेंगे। অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের 26% মানুষ বিশুদ্ধ পানীয় জল পান না। তা সত্ত্বেও কমছে না জলের অপচয়, বরং প্রতি বছর জলের ব্যবহার বাড়ছে 1% করে। রাষ্ট্রপুঞ্জের ওই রিপোর্ট অনুযায়ী 2000 সালের পর থেকে বিশ্বজুড়ে বন্যার হার বেড়েছে প্রায় 2.5 গুণ। পাশাপাশি একইভাবে বেড়েছে খরাও। আর এর পেছনে মূল কারণ জলবায়ু পরিবর্তন। অন্যদিকে অপরিশ্রুত জলের কারণে জলদূষণ ঘটছে ব্যাপক হারে। এ তো গেল তথ্য এবং পরিসংখ্যানের হিসেব। এবার চলতি বছরে দেশের পানীয় জল এবং তার সংকটের ছবিটা একবার দেখে নেওয়া যাক। চলতি বছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে গরম পড়ার সঙ্গে সঙ্গেই রাজধানী দিল্লি, রাজস্থান, উত্তরবঙ্গ, মহারাষ্ট্র, বেঙ্গালুরুতে জল সংকটের ছবি সামনে এসেছে। চলুন একবার সেই ছবিগুলো দেখে নেওয়া যাক। এদিকে চলতি বছর গরম পড়তে না পড়তেই একের পর এক রেকর্ড ভাঙছে কলকাতা, দিল্লি এবং রাজস্থান। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় তীব্র দাবদাহের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পাশাপাশি বাড়ছে জলসংকটও। গত কয়েকদিন ধরে দিল্লির তাপমাত্রা 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিন কয়েক আগে দিল্লির মুঙ্গেশপুর এলাকায় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল বলে দাবি করা হয়েছিল। অন্যদিকে গরমের প্রভাবে দিল্লিতে বেড়েছে জলসংকট। গত কয়েকদিন ধরেই সেখানে জলের হাহাকার শুরু হয়েছে। পর্যাপ্ত জলের বন্দোবস্ত করতে পড়শি রাজ্যগুলির কাছে হাত পাততে হয়েছে রাজধানীকে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ সরকার শীর্ষ আদালতে জানিয়েছে তাদের কাছে বাড়তি জল নেই। এর আগে হিমাচল অন্য একটি বিবৃতিতে জানিয়েছিল তাদের কাছে 136 কিউসেক বাড়তি জল রয়েছে যা দিল্লিকে দেওয়া যেতে পারে। সেই বয়ান থেকে বৃহস্পতিবার পুরো 180 ডিগ্রি ঘুরে যায় হিমাচল। এদিকে বৃহস্পতিবার হিমাচলের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে আপার যমুনা রিভার বোর্ডের কাছে জল সরবরাহের জন্য আবেদন জানানোর নির্দেশ দিয়েছে। पानी की समस्या की बात है। हिमाचल के पास जितना भी पानी है अपने राज्य की जरूरत को छोड़कर हम सारा पानी, चाहे दिल्ली है चाहे कोई और राज्य है, हम उनको देने के लिए तैयार है, क्योंकि हिमाचल प्रदेश भी इस देश का एक भाग है। तो पानी रोकने का कोई औचित्य किसी प्रकार से नहीं बनता। लेकिन जो लीगल हिच है, जैसे कि पानी ने आना है तो हरियाणा से होकर आना है, फिर वो दिल्ली पहुंचेगा, तो वो हरियाणा गवर्नमेंट से दिल्ली को सहमति बनानी है, हमें कोई हिच नहीं है। गलत जानकारी सुप्रीम कोर्ट में दी गई। सुप्रीम कोर्ट ने भी कहा कि जब अतिरिक्त पानी नहीं है तो ऐसी बात क्यों? नहीं, गलत जानकारी नहीं। जो समझौते के तहत हमने कहा है उस पर हमने बात की है। समझौते के तहत यमुना वाटर का जो है सिलसिला, उस मामले में उन्होंने कहा होगा। তবে শুধু অন্য রাজ্যের ওপর দোষ চাপিয়ে কি রাজধানীর জলসংকটের দায় ছেড়ে ফেলতে পারেন দিল্লি আপ সরকারের নেতা মন্ত্রীরা? সম্প্রতি বেসরকারি একটি সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে উঠে এসেছে দিল্লির জলসংকটে ট্যাঙ্কার মাফিয়াদের ভূমিকার বিষয়টি, যা নজর এড়ায়নি দেশের শীর্ষ আদালতেরও। জল নিয়ে যে কালোবাজারি চলছে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি সরকার। এদিকে যখন তাপপ্রবাহের মধ্যে জলের হাহাকার চলছে, সেখানে মাফিয়ারা নিজেদের ফায়দা তুলতে চাইছে। ট্যাঙ্কারের জল লিটার প্রতি বিক্রি করছে কালোবাজারিরা। দিল্লিতে জলের স্তর নেমে যাওয়ায় পানীয় জল তুলতে অনেকটা সমস্যা হচ্ছে। আর সেখানে মোটা টাকায় জল বিক্রি করছে ট্যাঙ্কার মাফিয়ারা। বিভিন্ন স্থান থেকে তারা অবৈধ উপায়ে জল তুলে মোটা টাকায় বিক্রি করছে। এর ফলে প্রবল সমস্যায় পড়ছেন আমজনতা। যদিও এ নিয়ে আপ সরকারকেই কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের দাবি ট্যাঙ্কার মাফিয়াদের কথা জেনেও চুপ করে রয়েছে আপ সরকার। উল্টে মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে। শুধু এর উপর ওর উপর দোষ চাপিয়ে যাচ্ছে তারা। आम आदमी पार्टी से एक ही सवाल है कि वाटर टैंकर माफिया से आपका रिश्ता क्या कहलाता है। आज ये स्पष्ट हो चुका है कि सुप्रीम कोर्ट की सुप्रीम चेतावनी के बाद कि आप बहानेबाजी बंद कीजिए, वाटर सप्लाई को दोष देना बंद कीजिए, दूसरों पर दोषारोपण करना बंद कीजिए और ये बताइए कि वाटर टैंकर माफिया पर कार्रवाई क्या कर रहे हो। तो कार्रवाई करने के बदले फिर से वाटर टैंकर माफिया को
आम आदमी पार्टी की सरकार संरक्षण दे रही है, कह रही हम तो कार्रवाई नहीं कर पाएंगे। इसका मतलब साफ हो चुका है कि दिल्ली वासियों को जो बूंद बूंद पानी के लिए तरसाया जा रहा है, पहले दिल्ली जल बोर्ड में 80,000 करोड़ का घोटाला किया, कोई नई पाइप नहीं बिछाई, पाइप सड़ गई, 40% पानी बेकार हो जाता है, और फिर उसके बाद जो पानी हरियाणा और अन्य राज्य भेजते हैं तो उन पानी पर पहला अधिकार दिल्ली के लोगों का नहीं बल्कि आम आदमी पार्टी की साठगांठ में काम करने वाले वाटर टैंकर माफियाओं का होता है। वो जाते हैं, इस पानी को चुराते हैं और साठगांठ से इसे ऊंचे ऊंचे दाम पर बेचते हैं, और हो सकता है कि आम आदमी पार्टी को हर टैंकर पानी पर कमीशन मिल रहा है। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বাই শহরেও জলের চাহিদা মারাত্মক আকার নিয়েছে। সূত্রের খবর, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের উৎসগুলি শুকিয়ে যাওয়ার কারণে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে জলের সংকট ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ইতিমধ্যে চাপে রয়েছে এই বিষয়ে। মুম্বাই শহরের 1,25,00,000 মানুষের জলের চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে চলতি বছর এখনো পর্যন্ত চেন্নাইয়ে 1,400 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও সেখানে জলসংকট দেখা দিয়েছে। 5 বছর আগেও জলসংকটে ভুগেছিল চেন্নাই। সূত্রের খবর, চেন্নাইয়ের নগরায়ন ও শিল্পায়নের কারণে জলসংকটের পরিমাণ বেড়েছে, যার ফলে পানীয় জলের অভাব মেটাতে হিমশিম খাচ্ছে চেন্নাই মেট্রোপলিটন কর্পোরেশন। নদীমাতৃক রাজ্য হওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশের লখনৌতেও জলসংকট দেখা দিয়েছে। পরিবেশবিদরা ইতিমধ্যেই লখনৌয়ের বর্তমান জল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী কয়েক দশককে সামনে রেখে লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি জল প্রকল্পের পরিকল্পনা করেছে। এই প্রকল্পের আওতায় তারা বৃষ্টির জলের ব্যবহার, ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধির মতো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজস্থানেও দেখা দিয়েছে জলসংকট। জয়পুরে এই মুহূর্তে তীব্র জলসংকট চলছে। বর্তমানে জয়পুর শহরটি রামগড় জলাধারের উপর নির্ভরশীল। এর মধ্যে রাজস্থান হাইকোর্টে তীব্র তাপপ্রবাহের কারণ নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। এই মামলায় গত 31শে মে রাজস্থান হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে তাপপ্রবাহে মৃতদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও রাজস্থান হাইকোর্টের মতে তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহের মতো ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয়তা রয়েছে। রাজস্থান হাইকোর্ট পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রাজস্থানের মুখ্য সচিবকে বিভিন্ন দফতরের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে, যাতে তারা রাজ্যের জলবায়ু পরিবর্তনের প্রকল্পের আওতায় তাপপ্রবাহ সংক্রান্ত পরিকল্পনা কার্যকরভাবে রূপায়ণে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি বছরে এখনো পর্যন্ত রাজস্থানে তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকে মৃতের সংখ্যা 4,000। এক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। গরম পড়তে গত কয়েকদিন ধরে তীব্র জলসংকট দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। জানি স্বয়ং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘোষণা করেছেন, এই অবস্থায় পুরসভার সরবরাহ করা জল নিরাপদ নয়, কারণ পুরসভার সরবরাহ করা জল দূষিত। ফলে আপাতত ওই জল পান করা যাবে না আগামী কয়েকদিন। প্রসঙ্গত, শিলিগুড়িতে তিস্তার জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়, কিন্তু গত বছর অক্টোবরে তিস্তা নদীতে হরপা পানির ফলে বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে। এর কারণে গজলডোবায় তিস্তার নদীবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। বর্ষার আগে গজলডোবার বাঁধ সারাই করার জন্য শিলিগুড়ি পুরসভা 15 থেকে 20 দিন তিস্তার জল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প হিসেবে মহানন্দার জল পরিশ্রুত করে সেই জল শহরে বন্টন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাম জামানা থেকে মহানন্দার জলের শুদ্ধতা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। ফলে বাম জামানাতেও মহানন্দার জল বিকল্প হিসেবে ব্যবহার করার কাজ বারবার ব্যর্থ হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও মেনে নিয়েছেন মহানন্দার কম গভীরতার বিষয়টি, কিন্তু জলসংকট মেটাতে মহানন্দার জল নিরাপদ ঘোষণা করে তা পরিশ্রুত করে বন্টন করার কথা ঘোষণা করে শিলিগুড়ি পুরসভা।
যদিও এই সিদ্ধান্তের পর দিন কয়েক কাটতে না কাটতেই পুরসভার কাছে মহানন্দার জল সংক্রান্ত একটি রিপোর্ট আসে। যে রিপোর্ট অনুযায়ী মহানন্দার জলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা BOD এর মাত্রা অত্যন্ত বেশি থাকায় ওই জল পানের যোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই জল পান করলে ডায়রিয়া, ত্বকের সমস্যার মতো সমস্যা দেখা দিতে পারে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আর এই রিপোর্ট হাতে আসার পরই মহানন্দা জলবন্টন করার উপর নিষেধাজ্ঞা জারি করে জলসংকট মেটাতে আপাতভাবে জলের পাউচ বিলি করার সিদ্ধান্ত নেয় পুরসভা। কিন্তু সেখানে উঠে আসে একাধিক অভিযোগ। শিলিগুড়ি পুরসভার বিলি করা জলের পাউচ অস্বাস্থ্যকর বলে অভিযোগ উঠে আসে। শুধু তাই নয়, ওই পানীয় জল পুরসভারই ময়লা ফেলার গাড়িতে করে বন্টনের ব্যবস্থা করা নিয়ে ক্ষোভে ফুঁসতে দেখা যায় স্থানীয়দের। শিলিগুড়ি পুরসভা প্রতিদিন প্রায় 3 লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্য তারা আশপাশের জেলা থেকে বিভিন্ন ভ্রাম্যমাণ পাউচ তৈরির ইউনিট আনিয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যেখানে পাউচ তৈরি হচ্ছে সেই জায়গাটি নর্দমা কাদায় ভরা। অভিযোগ, কাদামাটি লাগা অবস্থাতেই পুরসভার জঞ্জাল ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ওই পানীয় জলের পাউচ। শুধু তাই নয়, ওই পানীয় জলের পাউচে তৈরি ও মেয়াদ ফুরোনোর কোনো নির্দিষ্ট তারিখের উল্লেখ নেই। শিলিগুড়ির মানুষের স্বাস্থ্য নিয়ে অবহেলা, মহানন্দার জল পরিশ্রুত হওয়ার যোগ্য নয় জেনেও তা সরবরাহ করা সহ একাধিক অভিযোগ তুলে মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুর নিগমের রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। কথায় বলে জলই জীবন, যার অভাব ঘটলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেখানে জল সংকট সমস্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে সচেতন হওয়াটা প্রত্যেক মানুষের প্রথম ও প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। শুধু তাই নয়, এই সংকট মোকাবিলায় প্রতিটি রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে খেই বন্ধ করে এগিয়ে আসতে হবে। যাদের ভোটের বলে ভর করে রাজনীতির গদিতে বসেন রাজনৈতিক দলগুলি, তাদের একথা ভুললে চলবে না যে মানুষের বেসিক চাহিদার একটি হলো জল। আর এই অভাব বা সংকট মোকাবিলায় কিভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, একাধিক প্রকল্প এবং একে অন্যের ওপর দোষ চাপানো বন্ধ করে প্রতিটি বাড়িতে নিয়মিত যতটা জল প্রয়োজন সেই পরিমাণ জল কি আদৌ পৌঁছাচ্ছে তা দেখা প্রয়োজন। তা না হলে বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী আগামী 40 বছরের মধ্যে ভারতে পানীয় জলের অভাব ভয়াবহ রূপ ধারণ করবে, যা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব একটা সুখকর হবে না, একথা বলাই যায়। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। এই ধরনের আরও খবরের আপডেট পেতে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।